এ যেন এক নতুন ইরান। যুদ্ধ শেষ হবার পর উঠে আসছে নতুন রূপে, যেখানে বুলেট থেমেছে কিন্তু শুরু হয়েছে চিন্তার বিস্ফোরণ। তবে যুদ্ধবিরতিতে একের পর এক ফাঁস হওয়ার তথ্য যেন নেতানিয়াহুর অহংকারকে প্রতিনিয়ত ধুলোয় মিশিয়ে দিচ্ছে। যুদ্ধবিরতি করলেও অন্তর্জালায় জ্বলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, কারণ যে উদ্দেশ্যে ইরানে হামলা তা সফল হয়নি। হঠাৎই ইয়েমেনের হুথি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আবারও এক ভয়ঙ্কর বার্তা ছড়ে দিল। পাকিস্তানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, বহু সেনা হতাহত হয়েছে। পাশাপাশি দখলদার দেশটির মধ্যে কালকে মিসাইল অ্যাটাক হয়েছে, আবার ইরানের ভেতরেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আবার কি যুদ্ধ শুরু হচ্ছে দুই দেশের মধ্যে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। যুদ্ধবিরতির মাঝেই ফের ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা। ইরানের হামলায় তছনছ ইসরায়েলের গোটা একটি শহর। এখনো বাংকারে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। এবার ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলে মুহুর্মুহুর হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা। প্রাণ ভয়ে ট্রাম্প ও মোদিকে ফোন দিলেন নেতানিয়াহু। এবার ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিতে কি বার্তা দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ইরানের কাছে টানা 12 দিনের যুদ্ধে নাকানি চুবানি খাওয়ার পর অবশেষে ট্রাম্পের ডাকা যুদ্ধবিরতিতে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতিতে একের পর এক ফাঁস হওয়ার তথ্য যেন নেতানিয়াহুর অহংকারকে প্রতিনিয়ত ধুলোয় মিশিয়ে দিচ্ছে। বিশ্ব দরবারে নেতানিয়াহুর ইসরায়েল এখন এক দুর্বল ও ভঙ্গুর রাষ্ট্র। এ যুদ্ধবিরতির পর সবার মনেই প্রশ্ন আসছে, ক্ষয়ক্ষতি কার বেশি হলো, ইরানের নাকি ইসরায়েলিদের? উত্তরটাও ভীষণ সহজ। ইসরায়েলে ইরান এমনভাবে শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে যাতে করে তাদের রাজধানী সহ কয়েকটি শহর মারাত্মকভাবে স্থায়ী ক্ষতির মুখে পড়েছে। এমনকি একটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আর তার বিচার যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই দৃশ্য না দেখলে বোঝা অসম্ভব। এটি গাজার কোনো দৃশ্য নয়, বরং ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে অবস্থিত সাজানো গোছানো বাতিয়াম শহরের দৃশ্য। মাসখানেক আগেও ইসরায়েলিরা হয়তো কল্পনাও করেনি যে তাদের সাজানো এমন শান্তির শহর ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে তছনছ হয়ে যাবে। ফিলিস্তিনিদের মতো এবার বাতিয়ামেও বাস্তুহারা হয়েছে হাজার হাজার ইসরায়েলিরা। বর্তমানে ইসরায়েলের বাতিয়াম শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের শক্তিশালী মিসাইলের একের পর এক হামলায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এই শহর। বিভিন্ন গণমাধ্যম বলছে শহরটির অন্তত 2000-এর বেশি মানুষ এখন ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এছাড়াও শহরটিতে হতাহত ও নিহতের সংখ্যা বেড়েই চলেছে। হতাহতের সংখ্যা এবং কাঠামোগত ক্ষতির দিক থেকে ইসরায়েলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর হলো বাতিয়াম। সব মিলিয়ে 1,60,000 বর্গ কিলোমিটার জায়গায় ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে গৃহহীনদের অস্থায়ী আবাসন এবং স্থানান্তরের পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলিরা এখনো মুখ খুলছে না বলে জানা গেছে। তাকে মারতে চেয়েছে মোসাদ, খুঁজে ফিরেছে সিআইএ। ড্রোন পাঠানো হয়েছে আকাশে, গুপ্তঘাতক ওত পেতে থেকেছে ছায়ায়। কারণ তিনি শুধুই একজন নেতা নন, তিনি এক চেতনার নাম। তিনি সেই আগুন যাকে মুছে দিতে চায় সাম্রাজ্যবাদ। কিন্তু মৃত্যু বারবার এসেছে, আর ফিরে গেছে লজ্জায় মাথা নত করে। কারণ তার নাম আয়াতুল্লাহ আলী খামেনি, আর তিনি আজও দাঁড়িয়ে আছেন ইহুদি হিটলিস্টের শীর্ষে থেকেও অটল, অদম্য, অপরাজেয়। ইমাম খামেনিকে হত্যার প্রথম পর্ব হয় 1981 সালের 27 জুনে আবু জার মসজিদে। খামেনি তখন ইরানের সুপ্রিম লিডার না, তবে নাম করা রাজনৈতিক নেতাদের একজন। নামাজের পর তিনি বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ একটি টেপ রেকর্ডারে বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার ডান হাত পঙ্গু, কণ্ঠ ও ফুসফুসের গুরুতর ক্ষতি হয়। তবে তিনি মারা যাননি, চিকিৎসার মাধ্যমে বেঁচে যান নিঃসন্দেহে মৃত্যুর হাত থেকে। সেই সময় মুজাহিদিনী খালক নামে বিরোধী সংগঠন দায়ী হয়েছিল। এই ঘটনা তাকে আরো দৃঢ় করে তোলে এবং পরবর্তীকালে তার রাজনৈতিক ও ধর্মীয় ভূমিকা বৃদ্ধি পায়। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা চেষ্টায় 1985 সালে ফের একটি আত্মঘাতী বিস্ফোরণ হয়। তখন তিনি প্রেসিডেন্ট হিসেবে ফ্রাইডে প্রেয়ার দিচ্ছিলেন।
বিস্ফোরণ হওয়ার পর মাত্র 3 মিনিট বিরতি নিয়ে তিনি পুনরায় নামাজ ও ভাষণ চালিয়ে যান। এই দৃঢ়তা ও অপ্রতিরোধ্যতা ইরানীয় জনগণের মাঝে তার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দেয় বহুগুণে। তৃতীয় ধাপ হতে পারে 2025। সর্বশেষ 2025 সালের জুন মাসে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে বিমান ও ড্রোন হামলা শুরু করে ইরানে। কেন্দ্র ছিল ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনার উপর হামলা। তাদের একটি গুপ্ত লক্ষ্য ছিল খামেনি নিজেই। ইসরায়েল তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু খামেনি নিরাপত্তার সঙ্গে এক গভীর বাংকারে আশ্রয় গ্রহণ করেন, সমস্ত সাংকেতিক যোগাযোগ বন্ধ করেন, এমনকি তার সামরিক কমান্ডারদের সাথেও সরাসরি যোগাযোগ বন্ধ রাখেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, যদি লোকগুলোকে খুঁজে পেতাম আমরা তাদের হত্যা করতাম। সব মিলিয়ে এই 12 দিনের যুদ্ধের মধ্যে খামেনি বেঁচে ফিরে এলেন। পরে তিনি টিভিতে ইসরায়েল ও আমেরিকাকে থাপ্পড় দেওয়ার দাবি করেন। এই 3টি সময় 1981 এর বিস্ফোরণ, 1985 এর আত্মঘাতী হামলা এবং 2025 এর আধুনিক সামরিক ষড়যন্ত্র একত্রে গড়ে তুলেছে এক অপ্রতিরোধ্য ব্যক্তিত্বের চিত্র, আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি বারবার মৃত্যুর ঝুঁকি পার হয়েছেন। এই হলো মুসলিম বিশ্বের এক জ্বলন্ত গল্প, এক নেতা যিনি ইতিহাসের আধারে বারবার ফিরে এসেছেন, বুকে সাহস ও কাঁধে দায়িত্ব নিয়েই। পাকিস্তানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, বহু সেনা হতাহত হয়েছে। পাশাপাশি দখলদার দেশটির মধ্যে কালকে মিসাইল অ্যাটাক হয়েছে, আবার ইরানের ভেতরেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আবার কি যুদ্ধ শুরু হচ্ছে দুই দেশের মধ্যে? এবং গাজাতে গত 24 ঘন্টায় প্রায় শতাধিকের কাছে, অর্থাৎ 82 জনের লিস্ট খবর পাওয়া গেছে। এখনো অনেক নিহতের খবর আসছে। সবকিছু মিলিয়ে গাজার পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ। আবার গাজাতে দখলদার বাহিনীর উপরও পাল্টা অ্যাটাক চালিয়েছেন প্রতিরোধ বাহিনী, সেখানে তাদের বেশ কয়েকজন সেনা হতাহতের খবর পাওয়া গেছে। দর্শক, আমি আপনাদের একটা একটা করে খবর দেওয়ার চেষ্টা করি। যারা দেখছেন এবং অনেকেই কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেই আমাদের নিয়মিত দর্শকরা দেখছেন। প্রিয় দর্শক, প্রথমে আমি গাজা প্রসঙ্গ দিয়ে আসছি। গাজাতে গত 24 ঘন্টায় দখলদার বাহিনী ভয়াবহ অ্যাটাক করেছে। বলা হচ্ছে যে গাজার ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 24 ঘন্টায় 81 জন নিহত হয়েছে। এটা হলো গণমাধ্যমের সূত্র, কিন্তু এই সংখ্যাটা আরো অনেক বেশি। আর আহত হয়েছে প্রায় 5 শতাধিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার দুপুর থেকে 24 ঘন্টা গাজার বিভিন্ন স্থানে দখলদার বাহিনী হামলা করে। এর মধ্যে গাজা সিটিতে একটি স্টেডিয়ামের কাছে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছে। স্টেডিয়ামটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছিল, অর্থাৎ যারা শরণার্থী, যুদ্ধের কারণে যারা জীবন বাঁচাতে স্টেডিয়ামে এসে তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছিল, তাদের উপর আক্রমণ করেছে দখলদার বাহিনী এবং সেখানে 11 জন শিশুকে তারা মেরে দিয়েছে। সেখানকার জনগণ জানিয়েছেন, মানে গাজার আহত যারা আছেন তারা জানিয়েছেন, তারা কয়েকজন মিলে সেখানে বসেছিলেন। এমন সময় হঠাৎ পাশের একটি সড়ক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। আল মাওয়াসি এলাকায় আবাসিক ভবন ও তাঁবুতে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরো 14 জন। এটা হলো গাজার আল মাওয়াসি, যে মাওয়াসি এলাকা, সেই এলাকায় নিহত ব্যক্তিদের স্বজনরা কয়েকটি গণমাধ্যমের কাছে জানিয়েছেন, সবাই তখন ঘুমাচ্ছিল, সেই ঘুমন্ত মানুষের উপর দখলদার আক্রমণ করেছে। এবং জাফা স্কুলের পাশে তুফা এলাকায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে আরো 8 জন নিহত হয়েছে। এদের মধ্যে 5 জনই শিশু ছিল। খেয়াল করবেন ওদের টার্গেট কাদেরকে ওরা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 56,000-এর বেশি প্যালেস্টাইনি শাহাদাত বরণ করেছে। এই সরকারি হিসেবটাকে আপনারা ডবল করে ফেলবেন। এই হিসাবটা সঠিক হিসেব নয়, কারণ এদেরকে পাওয়া গেছে। এখনো বহু মানুষ অজানা, যারা বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন, যাদেরকে এখন উদ্ধারই করা সম্ভব হয়নি। তবে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, গাজায় দখলদারদের চলমান আগ্রাসনে অন্তত 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে। এটা হারেজ দখলদারদের যে গণমাধ্যম, হারেজ জানিয়েছে যে গাজায় দখলদার দেশটির চলমান আগ্রাসনে এখন পর্যন্ত লক্ষাধিক শাহাদাত বরণ করেছে।
আগামী সপ্তাহের মধ্যে দখলদার হামাস যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের মধ্যস্থতাকারীরা আশাবাদী যুক্তরাষ্ট্রের চাপে দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতির লাভ কি যদি যুদ্ধবিরতির পরও দখলদাররা এইভাবে একটা নিরীহ জাতির উপর আক্রমণ করতে পারে? কারণ এই যুদ্ধবিরতির পরই কিন্তু এই সংখ্যাটা বেড়েছে। আর জাতিসংঘ বলে একটি সংঘ আছে যারা মুসলিম দেশের উপরই খড়গ চালাতে পারে, এবং জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিসি তারা গণহত্যার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করেছে, গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, কিচ্ছু হয় নাই। তিনি আরামসে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, আমেরিকা তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। আর সেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে এখন একটি শান্তির বার্তার জন্য কি বলে নোবেল প্রাইজের জন্য কাজ করছে। এটি পুরো পৃথিবী দেখছে, কিন্তু আমি বুঝি না সবার চোখে কাঠের চশমা পরা, হয়তোবা এই জন্যই কেউ কিছু দেখছেন না, কেউ দেখছেন না। ফিলিস্তিনিদের জন্য সবার দরজা বন্ধ, চোখ বন্ধ, এই পরিস্থিতি হলো ফিলিস্তিনের। দর্শক, দ্বিতীয় খবরটি হলো, দখলদার দেশটির ভেতরে কালকে মিসাইল আক্রমণের ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে কয়েকটি ধামাকা হয়েছে দেশটির ভেতরে, এবং এতে মোটামুটি ভালো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এরপর জানা গেছে এই আক্রমণটি ইয়েমেন থেকে বিদ্রোহী হুতি বাহিনী করেছিল, এবং হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন যতদিন পর্যন্ত গাজাতে আক্রমণ বন্ধ না করবে ততদিন পর্যন্ত তারা প্রতিশোধমূলক এই আক্রমণ চালাতেই থাকবেন। এবং ইয়েমেনের পক্ষ থেকে আরো বলা হয়েছে আসছে দিনগুলোতে তারা আরো বড় ম্যাসিভ আকারে আক্রমণ করতে পারেন দখলদার দেশটির ভেতরে। অন্যদিকে ইরানেও কালকে বেশ কয়েকটি স্থানে বড় রকম বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কয়েকটি সূত্র বলছে যে ইরানে কালকে তাদের যে এটা কি বলে যে আইআরডিসি বা তাদের 12 দিনের লড়াই শেষে ইরানের যারা শহীদ হয়েছে তাদের স্মরণে কালকে একটি শোক র্যালি ছিল, এবং জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের সেনাবাহিনী, আইআরডিসি, পরমাণু বিজ্ঞানী এবং সিভিলিয়ান যারা শহীদ হয়েছেন দখলদারদের আক্রমণে তাদের স্মরণে। তো রেভলিউশন স্কোয়ারে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল ইরানের, এবং সেখানে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সবাই উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আরো অন্যান্য সেনাবাহিনীর সদস্যরা, উপরস্থ জেনারেলরা সবাই উপস্থিত ছিলেন। ইরানের লাখো মানুষ তাদেরকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে, কেঁদেছেন, বলেছেন আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আমাদেরকে পরাজিত করতে পারেনি। ইনশাআল্লাহ আগামীতে ইরানিরা ঐক্যবদ্ধ থাকবে এবং শত্রুকে পরাজিত করবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আমরা শত্রুকে জবাব দিয়েছি, এবং শত্রুকে আমরা এই বার্তা দিতে চাই ইরানিরা ঐক্যবদ্ধ আছে, তাদেরকে যারা দুর্বল করতে চায় তারা নিঃশেষ হয়ে যাবে। এবং এই শহীদরা, এই বিশাল শহীদের মিছিল বলে দিচ্ছে ইরানিরা তাদের ভালোবাসে, এবং এরা ইরানিদের জন্য, এই ভূমির জন্য জীবন দিয়েছে, এবং আগামীতেও আরো যত জীবনের প্রয়োজন হয় তারা দেবে, কিন্তু শত্রুকে কখনোই ভূমি দখল করতে দেবে না। আব্বাস আরাকচি বলেছেন আমরা ডোনাল্ড ট্রাম্পকে এই বার্তাটি দিতে চাই যে ইরানিদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। খামেনিকে লজ্জাজনক মৃত্যু থেকে বাঁচালাম, ধন্যবাদটুকুও দিল না, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করলেও খামেনি তাকে ধন্যবাদও জানাননি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি খামেনির প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ এনে হুঁশিয়ারি দেন ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগোয় তাহলে তিনি আরও বোমা হামলার নির্দেশ দেবেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন আমি খামেনিকে অত্যন্ত জঘন্য ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম, তবে তিনি ধন্যবাদটুকুও দিলেন না। টাইমস
অব ইসরায়েল সূত্রে জানা গেছে, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান জয়লাভ করেছে। খামেনির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প এ কথা বলেন। ট্রাম্প দাবি করেন, ইরানে হামলা চালানোর সময় খামেনি কোথায় আশ্রয় নিয়েছিলেন তা তিনি জানতেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর খামেনিকে হত্যার পরিকল্পনাও রুখে দেন তিনি। খামেনির যুদ্ধজয়ের ঘোষণাকে মিথ্যা ও বোকামিপূর্ণ আখ্যা দিয়ে তীব্র সমালোচনাও করেন ট্রাম্প।